বাড়ির বাইরে বিশাল জোরে ভ্রুম ভ্রুম আওয়াজ শুনি কবিতা দেবীর পরিবার বাইরে বেরিয়ে আসে। এমন সময় সেই সুন্দর লাল রঙের গাড়ি থেকে কবিতা দেবীর ছোট ছেলে সুজয় তার নতুন বিয়ে করা বউকে নিয়ে নিচে নেমে আসে, যা দেখে সবাই ভীষণই অবাক হয়। এই যে মা, আমি তোমার জন্য নতুন ছোট বৌমা এনেছি। আসলে আমি তোমাকে না জানিয়ে বিয়ে করতে চাইনি, কিন্তু লিজা আমাকে এত জোর করলো যে আমি বাধ্য হয়ে বিয়ে করে নিলাম। লিজা, এই যে এগুলো আমার পরিবার। সুজয় লিজাকে সবার সঙ্গে পরিচয় করাতে চাইলেও লিজা কারোর সঙ্গে কথা বলতে সেরকম ভাবে আগ্রহী হয় না। অন্যদিকে লিজার এরকম ল্যাম্বরগিনি গাড়ি দেখে তার ননদ পিয়ালি খুবই খুশি হয়, তাই সে আনন্দে লাফাতে শুরু করে। ঠিক এমন সময় বাড়ির বড় বউ সুজাতা স্কুটি নিয়ে বাড়িতে ফিরে আসে। আসলে সুজাতা একজন স্কুল শিক্ষিকা ছিল। ওয়াও, কি সুন্দর ল্যাম্বরগিনি! কে আনলো মা? আমাদের বাড়িতে নতুন ল্যাম্বরগিনি কেনা হয়েছে, কিন্তু আমাদের কাছে তো এত বেশি টাকা নেই। তাহলে কে এই গাড়িটা নিয়ে এলো? বড় বৌমা, একদম আমার ছোট বৌমার গাড়িতে নজর দেবে না। তাও তো ছোট বৌমা নিজের বাপের বাড়ি থেকে একটা দামি গাড়ি নিয়ে এসেছে। তুমি তো স্কুটিটাও আমার ছেলের টাকায় কিনেছো। এমন কথা শুনে সুজাতার ভীষণই খারাপ লাগে, কারণ সে ভাবতেও পারে না তার নতুন ছোট জায়ের সামনে শাশুড়ি মা তাকে এরকম ভাবে অপমান করবে। কিছুক্ষণের মধ্যেই সবাই নতুন বৌমাকে বাড়ির মধ্যে নিয়ে যায়, আর তারা যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন আমি তো ভাবতেই পারছি না ছোট বৌদি ল্যাম্বরগিনি করে আমাদের বাড়িতে এসেছে। ছোট বৌদি, তুমি প্লিজ আমাকে ল্যাম্বরগিনি করে বেড়াতে নিয়ে চলো। তুমি ল্যাম্বরগিনি নিয়ে এসেছো, আমি আমার বন্ধুদের সবাইকে বলে ফেলেছি, তাই আজকে আমি ল্যাম্বরগিনি করে টিউশন যাব। এই তো শুরু হয়ে গেল টিপিক্যাল মিডল ক্লাস বিহেভিয়ার। বাড়িতে নতুন বউ এসেছে, কোথায় আমাকে আগে আপ্যায়ন করবে তা নয়, আমার গাড়ি দেখে তোমরা নিজেদের লোভ সামলাতেই পারছো না। যাও, আগে আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা, পাস্তা নিয়ে এসো, তারপর আমি ভেবে দেখব। এমন কথা শুনে পিয়ালি তখনই তার নতুন বৌদির জন্য পিৎজা, পাস্তা ইত্যাদি অর্ডার করে। এমনকি খাওয়া দাওয়া করার পর লিজা তার ননদকে ল্যাম্বরগিনি করে টিউশনে দিয়ে আসে। কিন্তু সুজয়দের বাড়িটা একেবারে মাঠের পাশে হওয়ায় সেই মাঠ পেরিয়ে যাওয়ার সময় প্রচুর ধুলোবালি উড়ে সেই গাড়ির উপর পড়ে, যার ফলে গাড়িটা খুবই নোংরা হয়ে যায়। তাই বাড়িতে ফিরে এসে লিজা তার শাশুড়ি মাকে বলে, এই যে আমার ল্যাম্বরগিনিটা এখনই পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদের বাড়িতে এমন নোংরা জায়গায় আমার গাড়িটা নিয়ে কোথাও গেলেই গাড়িটা একেবারে নোংরা হয়ে যাবে। আর তাছাড়া এখানে কাছাকাছি তো কোথাও কোনো গ্যারেজও দেখতে পেলাম না। আরে তুমি চিন্তা করছো কেন? বড় বৌমা আছে তো, বড় বৌমা তোমার গাড়িটা ধুয়ে মুছে একদম সাফ করে দেবে। তুমি চিন্তা করো না, তুমি ঘরে গিয়ে বসো, আমি বড় বৌমাকে তোমার গাড়িটা পরিষ্কার করে দিতে বলছি। এমন সময় সুজাতা স্কুল থেকে বাড়িতে ফিরে এসেই রান্নাঘরে ঢুকতে যাবে, তখনই কবিতা দেবী তাকে লিজার গাড়িটা পরিষ্কার করে দেওয়ার কথা বলে। মা, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে, এখন যদি আমি গাড়ি পরিষ্কার করতে বসি তাহলে হয়তো রাতের খাবারটাও রান্না করতে পারবো না। তাছাড়া স্কুল থেকে এসে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। লিজার গাড়িটা আমি বরং কালকে পরিষ্কার করে দিই। দেখো বড় বৌমা, কথায় কথায় তোমার অজুহাত আমার কিন্তু ভালো লাগে না। তোমাকে যেই কাজটা করতে বলা হয়েছে সেটা এখনই করে নিয়ে এসো। আসলে নিজে তো একটা ফুটো করিও বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারোনি, তাই ছোট বৌমার গাড়ি দেখে তোমার হিংসা হচ্ছে। শাশুড়ি মা এরকম ভাবে কথা শোনালে সুজাতা বাধ্য হয়ে তখনই লিজার গাড়িটা পরিষ্কার করতে চলে যায়। কিন্তু সুজাতার খুব কষ্ট হলেও সে মুখে কিছু বলতে পারে না। পরের দিন লিজা তার গাড়িটা পরিষ্কার অবস্থায় দেখে খুবই খুশি হয়। বাহ, দিদি আমার গাড়িটা এতটাই ভালো করে পরিষ্কার করে দিয়েছে যে আমার কার ওয়াশিং এর খরচাটা বেঁচে যাবে। এবার থেকে আমি দিদিকে দিয়েই আমার গাড়িটা ধোয়াবো। এমনিতেই তো আমি ল্যাম্বরগিনি নিয়ে এসে আমার শ্বশুর বাড়ির সবাইকে পটিয়ে ফেলেছি, তাই সবাই আমার কথা শুনেই চলবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন লিজার শ্বশুর বাড়িতে 4-5 জন প্রতিবেশী আসে। তারা লিজার কালার করা চুল এবং মডার্ন জামা কাপড় দেখে খুবই খুশি হয়। এই যে ছোট বৌমা, তুমি বাপের বাড়ি থেকে কি ল্যাম্বরগিনি নাকি গিনি নিয়ে এসেছো? তোমার ওই গাড়িটা আমরা ফোনে অনেক দেখেছি। তুমি একটু তোমার গাড়ি করে আমাদের সবাইকে ঘোরাতে নিয়ে চলো না। তোমার গাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের ভালো ভালো ছবি তুলে দেবে,
আমরা সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করব। লিজা প্রতিবেশীদের কথা শুনে বড্ড বিপদে পড়ে, কিন্তু সে মুখের উপর না করতে পারে না। লিজা যখন তাদেরকে নিয়ে গাড়িতে ওঠে তখন সে দেখে গাড়ির ট্যাঙ্কটা পুরোটাই ফাঁকা। মা, আপনি বাড়ি থেকে টাকা নিয়ে আসুন, আমার গাড়িতে 5 লিটার তেল ভরতে হবে। তেল ছাড়া আমরা কোথাও বেড়াতে যেতে পারবো না। আপনি বরং 5,000 টাকা নিয়ে আসুন, একেবারে আমরা গাড়ি সার্ভিসিং করিয়ে নেব। লিজার এরকম কথা শুনে কবিতা দেবী চিন্তায় পড়ে, কারণ তার কাছে সেই মুহূর্তে 5,000 টাকা থাকে না। কিন্তু এমন সময় হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। কবিতা দেবী তার বড় বৌমা সুজাতার ঘরে গিয়ে আলমারি খুলে দেখে সেখানে 5,000 টাকা ক্যাশ রাখা আছে। এই তো, বড় বৌমার কাছে অনেক টাকা আছে দেখছি। এই টাকা দিয়েই আজকে আমরা খুব ভালো মতো ঘুরে নিতে পারবো। উফ, জীবনে প্রথমবার একটা দামি গাড়ি চড়বো। এই বলে কবিতা দেবী 5,000 টাকা নিয়ে চলে যায়। সেই টাকা দিয়ে লিজা নিজের গাড়িতে তেল ভরায়, আর এমনকি নিজের গাড়িটাও সার্ভিসিং করিয়ে নেয়। দিদি, তুই আমার কলেজের অ্যাডমিশনের টাকাটা ঠিক করে রেখেছিস তো? আমি কিন্তু কাল তোর বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবো। কালকে আমার অ্যাডমিশনের লাস্ট ডেট। তুই তো জানিস মায়ের ট্রিটমেন্ট করাতে গিয়ে আমাদের সব টাকা কিভাবে চলে যাচ্ছে। অনুজের কথা শুনে সুজাতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সেই টাকাটা আগের দিনই সুজাতা ভাইয়ের অ্যাডমিশনের জন্য ব্যাংক থেকে তুলে এনে রাখে। তাই সুজাতাকে আবার নতুন করে 5,000 টাকা জোগাড় করতে হয়। অন্যদিকে কবিতা দেবী এবং তার বান্ধবীদের লিজার গাড়িতে চড়ে খুবই ভালো লাগে, কিন্তু ল্যাম্বরগিনিতে প্রত্যেকদিন চড়তে গেলে তার তেল খরচা এবং অন্যান্য খরচা থাকে। সেই টাকাগুলো কবিতা দেবী এবং তার মেয়ে সুজাতার আলমারি থেকে চুরি করতে থাকে। তাই প্রত্যেক দিনই সুজাতার আলমারি থেকে টাকা গায়েব হয়ে যায়। এমনই একদিন সুজাতা যখন ঘুমিয়ে থাকে তখনই কবিতা দেবী এবং পিয়ালি তার আলমারি থেকে টাকা নিতে আসে। এমন সময় হঠাৎই সুজাতার ঘুম ভেঙে যায়। এ কি মা, আপনারা আমার ঘরে আলমারি খুলে কি করছেন? ও, তার মানে প্রত্যেকদিন আমার আলমারি থেকে যেই টাকাটা গায়েব হয়ে যায় সেই টাকাগুলো আপনারা চুরি করেন, তাই তো? চুরি? এটাকে আবার চুরি বলে নাকি? তুমি আমার ছেলের পয়সায় পড়াশোনা শিখেছো, চাকরি পেয়েছো, তাই তোমার টাকা তো আমাদেরই টাকা। আমাদের যা ইচ্ছা তোমার টাকা নিয়ে তাই করতে পারি। এভাবে কবিতা দেবী ভুল করা সত্ত্বেও সুজাতাকে অনেক কথা শোনাতে থাকে। এরকম চেঁচেমেচি দেখে অজয় পুরো ব্যাপারটাই ধরতে পারে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি বাড়িতে ছোট বৌমা আসার পর থেকে তোমাদের ওই ল্যাম্বরগিনিতে চড়ার খুব শখ হয়েছে। এত যদি ছোট বৌমার ল্যাম্বরগিনিতে চড়ার শখ হয় তাহলে ছোট বৌমাকে বলো না তেল ভরার টাকা দিতে। আমার বউয়ের কাছ থেকে কেন তোমরা টাকা নেবে? কি, তোর এত বড় সাহস? তুই আজকে একটা বাইরের মেয়ের জন্য নিজের মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছিস? যেদিন থেকে এই বাড়িতে মেয়েটা এসেছে সেই দিন থেকেই ঝামেলা করে আসছে। অন্যদিকে ঝগড়ার মধ্যে লিজা নিজের নাম শুনে বড্ড বেশি রেগে যায়। সুজাতা সবাইকে থামানোর চেষ্টা করলেও সুজাতার কথাই কেউ পাত্তা দেয় না। অন্যদিকে সুজয় নিজে হাতে সুজাতার আলমারিতে তালা দিয়ে দেয়, ফলে কবিতা দেবী কিছুতেই আর সুজাতার আলমারি থেকে টাকা নিতে পারে না। এই যে শুনুন, আমি আর কাউকে আমার ল্যাম্বরগিনিতে চড়াতে পারবো না। আপনাদের জন্য শুধু শুধু আমার নাম খারাপ করে কি দরকার? আপনারা বরঞ্চ আপনার বড় বৌমার স্কুটিতেই চড়বেন। কিন্তু লিজা মুখে এরকম কথা বললেও সে মনে মনে খুবই চিন্তিত থাকে। সে ভেবে পায় না কিভাবে সে গাড়িতে তেল ভরবে এবং কিভাবে গাড়ির মেইনটেনেন্স খরচা বহন করবে। কারণ বাপের বাড়ি থেকে চলে আসার পর লিজার বাবা মা কিছুতেই লিজার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তাই লিজা চাইলেও তার বাবা মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারে না। এমনই একদিন লিজা তার বাবাকে বারে বারে ফোন করলেও তার বাবা কিছুতেই ফোন ধরে না। দূর বাবা, আমি বাবার অমতে গিয়ে ইএমআইতে ল্যাম্বরগিনিটা কিনে ফেলেছিলাম। এবার বিয়ের পর থেকে বাবা তো আমার ইএমআইটা শোধ করছে না। আমি এবার কি করে আমার গাড়ির টাকা শোধ করব বুঝতে পারছি না। এই ভেবে লিজা ভীষণই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কবিতা দেবী এবং পিয়ালি দুজনে মিলে সুজাতাকে জব্দ করার জন্য সুজাতার স্কুটিটা একেবারে ভেঙে দেয়। পরের দিন সুজাতা ঘুম থেকে উঠে তার স্কুটির অবস্থা দেখে একেবারে চমকে ওঠে। আমরা যখন ল্যাম্বরগিনি চড়তে পারবো না, তাহলে তুমিও নিজের স্কুটি চড়তে পারবে না। ঠিক হয়েছে, দেখুক এবার কেমন লাগে। সুজাতা কিছুতেই সেই ভাঙা স্কুটি নিয়ে স্কুলে যেতে পারে না, তাই সে স্কুটিটা সার্ভিসিং এর জন্য নিয়ে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে।
এরই মধ্যে লিজা মাঝে মধ্যে সুজয়ের কাছ থেকে টাকা চেয়ে ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতে বেরোয়, কিন্তু তার ইএমআই এর টাকা শোধ করা হয় না। কয়েক মাস এভাবে কেটে যাওয়ার পর ইএমআই শোধ করতে না পারায় কোম্পানি থেকে কয়েকজন স্টাফ এসে লিজার ল্যাম্বরগিনি নিয়ে চলে যেতে শুরু করে, যা দেখে লিজা খুবই কান্নাকাটি করতে থাকে। মা, আপনি তো বলেছিলেন আপনার অনেক সোনা গহনা আছে, আর আপনি আমাকে বলেছিলেন আপনি ওই গহনাগুলো আমাকে দেবেন। দয়া করে আপনি আপনার গহনাগুলো আমাকে দিয়ে দিন আর আমার গাড়িটাকে বাঁচিয়ে নিন। তুমি আমার কথা বুঝতে পারছো না বৌমা, আমার কাছে যা গহনা আছে মাত্র 20-30 লাখ টাকা হবে, কিন্তু তোমার এই গাড়ির 2 কোটি টাকা আমি কি করে শোধ করব? এই শুনে লিজা তার ল্যাম্বরগিনির জন্য হাউ হাউ করে কাঁদতে থাকে, কিন্তু কারোর কিছু করার থাকে না। পিয়ালি এবং তার মায়েরও খুব মন খারাপ করে, কারণ তাদের কাছে এত বেশি টাকা থাকে না যে তারা লিজার ল্যাম্বরগিনির টাকাটা শোধ করতে পারবে। ঠিক এমন পরিস্থিতিতে সুজাতা বলে, আচ্ছা একটা কাজ করুন, আপনারা এই ইএমআইটা আমার নামে ট্রান্সফার করে দিন, আমি প্রত্যেক মাসে চাকরি করে ইএমআই এর টাকাটা শোধ করে দেব। লিজা, তুমি একদম কান্নাকাটি করো না, কেমন? সুজাতার কথা শুনে সবাই খুবই আশ্চর্য হয়ে যায়। এমন সময় তারা নিজেদের কৃতকর্মের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। কিছুদিনের মধ্যে সুজাতা সত্যি সত্যি লিজার গাড়ির ইএমআইটা নিজের নামে করে নেয়। বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাকে না বলে তোমার আলমারি থেকে টাকা নিয়েছি, তুমি না থাকলে আজকে ছোট বৌমার গাড়িটা বাঁচানোই যেত না। হ্যাঁ দিদি, সত্যি এতদিন তোমার টাকাতে গাড়িতে তেল ভরে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কখনো তোমাকে আমার ল্যাম্বরগিনিতে চড়ানো হয়নি। চলো আজকে আমার ল্যাম্বরগিনি করে আমরা ঘুরে আসি। গাড়িটার লোন যেহেতু তুমি শোধ করছো, তাই এই গাড়িটার উপর তোমারও কিন্তু সমান অধিকার আছে। এই কথা শুনে সুজাতা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে কেউ আর সুজাতার সঙ্গে খারাপ ব্যবহার করে না, তারা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে। সবজি নেবে? সবজি, তাজা তাজা সবজি, আলু, পটল, কুমড়ো, পেঁপে সব আছে, ঢেঁড়স, ঝিঙে, শাক পাতাও আছে। সবজি নেবে? সবজি, তাজা তাজা সবজি। রিঙ্কির বাড়ির সামনে সবজিওয়ালির আওয়াজ শুনে সবজি কেনার জন্য সে বাইরে বেরিয়ে আসে। শহরে এক বিরাট ঝড় আছড়ে পড়ায় সমস্ত বাজার তখন বন্ধ ছিল, তাই রিঙ্কিও তার পরিবারের জন্য সবজি কিনতে পারছিল না। টানা 2 দিন পর বাড়ির সামনে সবজি বিক্রি হচ্ছে দেখে সে আর দেরি করে না, রিঙ্কি নিজেই বাজারের ব্যাগ নিয়ে সবজি কিনতে বেরিয়ে পড়ে। ও সবজিওয়ালি, এই আলু, পটল, কুমড়ো, ঢেঁড়স কত করে কিলো বিক্রি করছো? যতই মুখে তাজা তাজা সবজি বলো না কেন, দেখে তো শুটকো শুটকো সবজি মনে হচ্ছে। কমলা প্রায় বেশ কিছুক্ষণ ধরে রিঙ্কির মুখের দিকে তাকিয়ে থাকে। রিঙ্কিরও কমলা সবজিওয়ালিকে দেখে চেনা চেনা বলে মনে হয়, কিন্তু সে মনে করতে পারে না যে সে কমলাকে কোথায় দেখেছে। কমলা নিজে থেকে রিঙ্কির সাথে কথা বলে ওঠে এবং নিজের পরিচয়টা দেয়। এই রিঙ্কি, তুই আমাকে চিনতে পারছিস না? আমার মুখটা কি একেবারেই পাল্টে গেছে যে তুই তো ছোটবেলার প্রিয় বান্ধবী কমুকে চিনতে পারছিস না? কমলা এবং রিঙ্কি ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা করত। রিঙ্কির বাবা অনেক বড় লোক ছিল, অন্যদিকে কমলার পরিবারের সবজির ব্যবসা ছিল। তারা দুজনে দুজনের প্রিয় বান্ধবী ছিল, কিন্তু রিঙ্কির বাবা কোনোদিন পছন্দ করত না যে তার মেয়ে একজন সবজি ব্যবসায়ীর মেয়ের সাথে বন্ধুত্ব রাখুক। স্কুল শেষ হয়ে যাওয়ার পর রিঙ্কির বাবা তাকে শহরের অনেক বড় কলেজে ভর্তি করে দিয়েছিল, কিন্তু কমলাকে তার বাবা এক সবজি ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, সেই জন্য তার আর পড়াশোনা হয় না। পরবর্তীকালে রিঙ্কির সঙ্গে এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার সন্দীপের বিয়ে হয়। এই হ্যাঁ, তুই তো কমলা, তাই ভাবছি যে তোকে আমার এতটা চেনা চেনা কেন লাগছে। তুই এমন সবজিওয়ালি সেজে ঘুরে বেড়াচ্ছিস কেন রে? এতদিন পর তোকে এইভাবে দেখবো আমি ভাবতেও পারিনি। নিজের শরীরের অবস্থা একই করেছিস তুই। কি আর করব বল, সব আমার কপালের দোষ। আমার স্বামী আগে সবজি বিক্রি করত, কিন্তু এখন। এই বলে কমলা তার দুঃখের কথা তার বান্ধবীকে বলতে শুরু করে।
একদিন বিমল অর্থাৎ কমলার স্বামী গ্রাম থেকে মাথায় ঝুড়ি করে সবজি নিয়ে ট্রেনে উঠেছিল। ট্রেনে করে সে মধ্যমগ্রাম স্টেশনে নামে, কিন্তু রেল লাইন পারাপার করার জন্য সে ওভারব্রিজে যায় না, বরঞ্চ তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্য সে ট্রেন না দেখে লাইন পার করতে যায়। আর ঠিক সেই সময় একটি ট্রেন এসে তাকে সজোরে আঘাত করে এবং তার ফলে বিমল নিজের প্রাণ হারিয়ে ফেলে। তারপর থেকে কমলা জীবন ধারণ করার জন্য সবজি বিক্রি করতে শুরু করেছিল। ইস, শুনতেও খুব খারাপ লাগছে রে। তুই ছোটবেলায় পড়াশোনাতে কত ভালো ছিলিস। তোর বাবার কথা শুনে যদি বিয়েটা না করে পড়াশোনা করতিস, তাহলে আমার মতো তোর কোনো বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে হতো। ছাড় ওসব কথা। এতদিন পর দেখা হয়েছে, আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি না? দেখি তোর শ্বশুর বাড়ি কেমন হয়েছে, আমার বান্ধবীর বরটাই বা কেমন সেটাও তো দেখতে হবে। রিঙ্কি কমলাকে থামিয়ে দিয়ে বলে, এই চুপ কর, এই পাড়াটা যথেষ্ট বড় লোকেদের পাড়া। এখানে গলা ফাটিয়ে আমাদের বন্ধুত্বের পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবাই যদি জানতে পারে একটা সামান্য লো ক্লাসের সবজিওয়ালি সন্দীপের বউয়ের বন্ধু, তাহলে খুব বাজে হবে ব্যাপারটা। আর এখন তোকে আমার বাড়ি যেতে হবে না রে। কমলা তার বান্ধবীর মুখে এমন ধরনের কথা শুনে ভীষণ কষ্ট পায়। সন্দীপ 2 তলা থেকে রিঙ্কিকে ডাক দিলে সে তাড়াতাড়ি করে কমলার কাছ থেকে সবজিগুলো নিয়ে নেয় এবং সবজি কেনা হয়ে গেলেই সে বাড়িতে ঢুকে যাবে। সেই সময় কমলা বলে, কি রে রিঙ্কি, তুই সবজির দামটা দিবি না? এখনো আমার বউনি হয়নি রে, তুই আমার প্রথম কাস্টমার। সবজির দামগুলো অন্তত দিয়ে যা। বাবা, নিজের বান্ধবীর কাছ থেকে সবজির দাম নেওয়ার কথা বলতে তোর লজ্জা করলো না? এতদিন পর দেখা হলো আমার সাথে, তোর তো আমাকে ফ্রিতে সবজি দেওয়ার কথা। আর তুই সবজির দাম খাতায় লিখে নে, মাসের শেষে আমার কাছ থেকে নিয়ে নিবি, কারণ এখন আমি রোজ তোর কাছ থেকেই সবজি কিনবো। এই বলে রিঙ্কি তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। কমলাও তার বান্ধবীকে কিছু বলতে পারে না। এভাবেই কমলা প্রত্যেকদিন সেই পাড়ায় সবজি বিক্রি করতে আসে। পাড়ার অনেকেই কমলার কাছ থেকে সবজি কেনে। রিঙ্কিও তার সবজিওয়ালি বান্ধবীর আসার অপেক্ষায় বসে থাকতো। একদিন রিঙ্কি এবং তাদের এক প্রতিবেশী রঞ্জন বাবু দুজনে একসঙ্গে কমলার কাছ থেকে সবজি কিনছিল। ঠিক সেই সময় আজকে আমি নিজে সকালে গ্রামে গিয়ে তাজা তাজা ডাটা আর কচু শাক নিয়ে এসেছি, তার সাথে নরম নরম ওল আর কাঁকরোলও তুলেছি। বাহ, এত ফ্রেশ সবজি দেখে আমার তো জিভে জল আসছে রে। কমলা, এক কাজ কর, বরং আমি সব রকম সবজি 1 কেজি করে দিয়ে দে। আর হ্যাঁ, আমাকে 500 কচু শাক আর 2টো ওল দে তো কমলা। তারা কমলার কাছ থেকে সবজি কিনে নেয়। রঞ্জন বাবু টাকা দেওয়ার সময় দেখে যে তার পকেটে 2000 টাকার নোট আছে, কিন্তু কমলার কাছে অত বড় নোট খুচরো ছিল না, তাই সে রঞ্জন বাবুকে খুচরা করে দিতে পারে না। কিন্তু রঞ্জন বাবু নিজের বাড়ির জন্য কেনা সবজিও ছাড়তে চায় না। আরে রঞ্জন কাকু, চিন্তা করো না, তুমি কমলার কাছ থেকে বাকিতে সবজি কিনে নাও। কালকে ও যখন আবার সবজি বিক্রি করতে আসবে, তখন না হয় তুমি ওকে সবজির দামটা দিয়ে দিও। আমিও তো ওর কাছ থেকে খাতা সিস্টেমে সবজি কিনি। রিঙ্কি, তুই আমার বন্ধু হোস, তোকে আমি বাকিতে সবজি দেব বলে সবাইকে সেই সুবিধা তো আমি দিতে পারবো না রে। আর তুই তো সবজির টাকা আমাকে কবে দিবি? তুই তো জানিস আমার পরিবারের অবস্থা কেমন। টাকা টাকা করে মরছিস কেন তুই? আমি বড়লোক ভদ্রবাড়ির বউ, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি তো সবজির টাকাটা মেরে দেব? এতদিন বড় জোর আমি 3000 টাকা সবজি কিনেছি, ঠিক সময় মতো তোকে আমি টাকাটা দিয়ে দেব। আর তুই বেশি কথা বললে আমি কিন্তু অনলাইনে সবজি অর্ডার করে দেব। না না, এরকম করে রাগ করিস না রে রিঙ্কি। এই সবজি বিক্রি করে যা টাকা ইনকাম করি তাই দিয়েই আমি বিল্টুর পড়াশোনার খরচ চালাই, তাই জন্যই তো আমার টাকার খুব দরকার রে। ঠিক আছে, এখন গরমের মধ্যে আমার মাথা খাস না, আর কালকে পারলে কচুর লতি, শাপলা আর লাল শাক তুলে নিয়ে আসবি, আমার বর খেতে চেয়েছে, বুঝলি? এই বলে রিঙ্কি আবার টাকা না দিয়ে কমলার থেকে সবজি কিনে নিয়ে চলে যায়। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। রিঙ্কি এক গাদা করে সবজি নিলেও কোনোদিনও কমলাকে 1 টাকাও দেয় না। সে বড়লোক হওয়া সত্ত্বেও নিজেদের বন্ধুত্বের অনুভূতিকে ঠেস মেরে কমলার কাছ থেকে বিনা টাকায় সবজি নিয়ে নেয়। এমনই একদিন, রিঙ্কি, তোর কাছে একটা অনুরোধ ছিল। বলছি যে আমার ছেলেকে আমি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ ভর্তি করব বলে ঠিক করেছি। তুই তো অনেক বড় লোক, আমাকে যদি তুই 5000 টাকা দিয়ে সাহায্য করতিস তাহলে খুবই উপকার হতো। আমি তোকে সবজির দাম দিইনি বলে তুই এখন ছেলেকে স্কুলে ভর্তি করার দোহাই দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছিস? ছোটবেলায় কত সরল সিধা সাদা ছিলিস, এখন তো ভালোই বুদ্ধি হয়েছে দেখছি।
না রে, বিশ্বাস কর, আমি মিথ্যা কথা বলছি না। আমার টাকার খুব দরকার। তুই 3000 টাকা দিলে আমি ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করতে পারবো। ওই দেখো, আবার কাঁদিস কেন? তুই যদি আরেকটু আগে বলতিস তাহলে আমি সন্দীপকে বলে তোকে 3000 কেন 5000 টাকার বেশিই দিয়ে দিতাম, কিন্তু ও তো লকারের চাবি নিয়ে চলে গেছে। তুই কালকে আয়, তারপর দেখছি কি করা যায়। এই বলে রিঙ্কি আবার কমলার কাছ থেকে টাকা না দিয়েই সবজি নিয়ে চলে যায়। এ আমি কি জ্বালায় পড়েছি! ও নাকি ধনী বাড়ির বউ, গায়ে হাতে সোনার অলংকার পরে আছে, আর এদিকে নিজের গরিব বন্ধুকে সবজির দামই দেয় না। অন্যদিকে ছেলের জন্য 3000 টাকা ধার চাইলাম, সেটাও দিল না। কমলা সবজি বিক্রি করে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিন সকাল হতে না হতেই সে সবজি বিক্রি করতে চলে আসে। সেদিন সে রিঙ্কির বাড়ির সামনে এসে তাকে অনেকবার ডাকাডাকি করলেও রিঙ্কি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে না। বাড়ির জানালা বন্ধ দেখে সে মনে করে যে তার বান্ধবী বাড়িতে নেই, কিন্তু তার টাকার ভীষণ প্রয়োজন হওয়ায় সে সেখান থেকে যেতেও পারে না। বাড়ির দরজা তো দেখছি খোলা, তার মানে বাড়িতেই আছে। আমি আজকে রিঙ্কির কাছ থেকে টাকা নিয়ে তারপরেই যাব। রোজ কষ্ট করে আমি সবজি বিক্রি করি আর রিঙ্কি ফ্রিতে সেই সবজি রান্না করে খায়, কিন্তু আজকে আমি আর এসব মেনে নেব না। এই বলে কমলা নিজের সবজির গাড়ি বাইরে রেখে রিঙ্কির বাড়িতে ঢুকে পড়ে এবং রিঙ্কির খোঁজে 2 তলাতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে তার বন্ধুর এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। মাতাল একটা, তোমার লজ্জা করে না? সাত সকালবেলা অফিসে না গিয়ে বাড়িতে বসে মদ খাচ্ছ আর জুয়া খেলছো? আমার গায়ে একদম হাত তুলবে না বলে দিচ্ছি। চুপ কর শয়তান, আমায় একটা সন্তান পর্যন্ত দিতে পারলি না, আবার বড় বড় কথা। বেশ করেছি, মদ খেয়েছি, নিজের টাকায় মদ খাই, তোর তো টাকা ইনকাম করার মুরদ নেই, তাই চুপ কর। নিজের টাকা? তোমার আবার নিজের টাকা? মদ খাওয়ার জন্য নিজের বাড়ি পর্যন্ত বন্ধক দিয়েছো, আমার বিয়ের গহনাগুলো ছাড়াওনি, আর এখন আবার অফিসেও যাও না। তোমার আবার টাকা? রোজ নিজের সবজিওয়ালি বন্ধুকে মিথ্যা কথা বলে ওই গরিব মেয়েটাকে টাকা না দিয়ে আমি সবজি কিনে নিয়ে এসে তোমাকে রান্না করে খাওয়াই, উনি আবার আমাকে টাকার গরম দেখাচ্ছে। নিজের ধনী বান্ধবীর এমন করুণ অবস্থা দেখে কমলা নিজের চোখের জল ধরে রাখতে পারে না। সন্দীপ যখন রিঙ্কিকে মারতে চায় তখন কমলা গিয়ে তাকে আটকায়। রিঙ্কি কমলাকে নিজের বাড়িতে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে যে কমলা সবটাই শুনতে পেয়েছে। কমলা তার বন্ধুকে বাঁচানোর জন্য সন্দীপকে পুলিশ ডাকার ভয় দেখালে সে কমলার সাথে অসভ্য আচরণ শুরু করে। সেই মুহূর্তে কমলার হাত থেকে তার টাকার বটুয়াটা পড়ে যায়। সন্দীপ সেই বটুয়া থেকে কমলার খুচরো টাকা এবং তার স্বামীর একটি ছবি বেরিয়ে আসে। সন্দীপ বিমলের ছবি দেখে আটকে ওঠে। এই লোকটার ছবি তোর কাছে কি করছে? তুই চিনলি কি করে? বল আমায়, তুই কি করে চিনলি একে? আমি সেই উত্তর আপনাকে দেব না। আপনার এত বড় সাহস! আপনি আমার বন্ধুর উপর নির্যাতন করছেন। আর জেনে রাখুন, আমি গরিব সবজিওয়ালি হতে পারি, কিন্তু এই লোকটা আমার বর, আমার উপর কোনোদিনও অত্যাচার করেনি। সন্দীপ যখন জানতে পারে যে বিমল কমলার স্বামী, সে তখন কান্নায় ভেঙে পড়ে। না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আসলে সন্দীপ একদিন মদ্যপ অবস্থায় ট্রেন ধরবে বলে স্টেশনে পৌঁছায়। সন্দীপ মদ্যপ অবস্থাতেই সেই রেল লাইন পার করতে যায়, আর ঠিক সেই সময় বিমল ও সবজি ঝুড়ি নিয়ে রেল লাইন পার করছিল। ঠিক সেই সময় বিমল রেল লাইন পার করে ফেললেও সে দেখে যে সন্দীপ মদ্যপ অবস্থায় রেল লাইনের মাঝে পড়ে আছে। এই কি পাগল মাতাল রে! এই যে আপনি এরকম রেল লাইনের মাঝে শুয়ে পড়ে আছেন কেন? সরে যান, ট্রেন আসবে তো, সরে যান বলছি। সন্দীপের কানে বিমলের গলার আওয়াজ পৌঁছায় না। ট্রেন সন্দীপের খুব সন্নিকটে চলে আসায় বিমল খুব ভয় পেয়ে যায় এবং সে নিজের সবজির ছুরি মাথা থেকে ফেলে দিয়ে সন্দীপকে টেনে হিচড়ে রেল লাইনের মাঝখান থেকে সরিয়ে নিয়ে আসে। এরকম তাড়াহুড়ো করতে গিয়ে বিমলের পা টমেটোতে গিয়ে পড়ে এবং সে পা পিছলে রেল লাইনের উপর এসে পড়ে, আর সেই মুহূর্তে ট্রেনের আঘাতে বিমল প্রাণ হারিয়ে ফেলে। সন্দীপ নিজের চোখের সামনে বিমলের মৃত্যু দেখে কেঁদে ওঠে। তার মুখে আসল সত্যিটা জানার পর কমলা কান্নায় ভেঙে পড়ে। আজকে আপনার জন্য আমার স্বামী আমার সাথে নেই। আমি আজকে কোন রকমের সবজি বিক্রি করে দিন কাটাচ্ছি। আপনার শাস্তি হওয়া দরকার। ঠিক বলেছিস কমলা, এই শয়তানটার শাস্তি হওয়া দরকার। আমি ভাবতে পারি না যে আমার বাবা টাকার অহংকারে কিভাবে এই দানব রাক্ষসটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কমলা এবং রিঙ্কি পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা জানায়।
পুলিশ এসে সন্দীপকে জেলে ধরে নিয়ে যায়। রিঙ্কি ও সন্দীপের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করে। সন্দীপ তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। সে না চাইতেও কমলা এবং রিঙ্কির দাবি অনুযায়ী তাদের বেশ কিছু টাকা ক্ষতিপূরণও দেয়। রিঙ্কি নিজে একটি স্কুলে শিক্ষিকার কাজ খুঁজে নেয়। কমলা ও মনের শান্তিতে সবজি বিক্রি করতে থাকে। রিঙ্কি কমলার ছেলেকেও নিজের ছেলের মতো স্নেহ করে। এইভাবে দুই বান্ধবী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।